একজন ইউটিউবারের কথা বোধহয় কি ইলিয়াস, দেখেন আমি বলি আমার জায়গা থেকে আমি সরকারের একজন প্রতিমন্ত্রী, একজন দেশের বাইরে থাকা এখান থেকে পালিয়ে গেছে, নানাবিধ অপকর্ম করে, সাংবাদিকতা নামে চাঁদাবাজি করেছে, কিংবা আরেকজন ধরেন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে থাকে, তারা এখানে দেশকে অস্থির করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে কাজ করে। তুই নুরু শোন, তোর একটা কথা বলি, তোর কোনো বাপের যদি কোনোদিন জানতে পারিস যে ইলিয়াস কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কারোর কাছে যায়, তারপরে চাঁদাবাজি করছে, কারোরে তদবির করে করছে, কারোর কোনদিন করছে কিনা, যদি একটা দেখাইতে পারিস নিজের জুতা দিয়ে নিজের গালে লাগাবো। তুই তোর মতো মনে করিস তুই সবাই সেগুলো কালকে পোস্টে লিখেছে, গলা চিপার কিছু পোলাপানে নিয়ে ওইখানে ঢাকা শহরে মাস্তানি করেছে। এই 5 তারিখে বহুত মানুষের আওয়ামী লীগের লোকজনের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি ঘর এগুলো। এই প্রতিবেদন প্রায় 1 ঘন্টা ছিল। এই প্রতিবেদনের মধ্যে কিন্তু অনেক সাক্ষী প্রমাণ আছে, একজন প্রতিমন্ত্রীকে নিয়ে বহু রকম সাক্ষী প্রমাণ দেওয়া আছে। এখানে এআই কোনো কাজ নাই। যারা সাক্ষী প্রমাণ দিছে তারা কিন্তু এই প্রতিমন্ত্রী সাহেবেরই দেশের বাড়ির মানুষ, ওনারই আশেপাশের মানুষ। এই প্রতিমন্ত্রীর আত্মীয় স্বজন সবাই এখন বর্তমানে কোটিপতি। যে পাঙ্গাস মাছ বেচতো সে পাঙ্গাসের খামার করে ফেলছে, যে চা বানাইতো সে এখন বিরাট বড় বিল্ডিং এর মালিক, কেউ গরিব নাই। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, যে বিএনপি ওনাকে যে ক্ষমতায় বসাইছে, যে ক্ষমতা দিছে, ওই ক্ষমতা ব্যবহার করে ওনার নিজের এলাকায় বিএনপিকে দাবায় রাখছে। ওইখানে কিন্তু ওনার দল এবং এই যে আওয়ামী লীগকে পূর্ণ ভাষণ করা হচ্ছে, মাদক ব্যবসা চলতেছে, বহু রকম ক্রাইমের সাথে জড়ায় গেছে, এই প্রতিবেদনে বলা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, এই প্রতিবেদন সত্য না মিথ্যা, এইটা নিয়ে কিন্তু একটা টক শোতে কোনো আলোচনা হয় নাই। কেউ কিন্তু এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করতেছে না, কারণ এটা বিএনপির প্রতিমন্ত্রী। আলোচনা করতে গেলে তো বিএনপির প্রতিমন্ত্রীকে নিয়ে আলোচনা করতে হয়, ওনার সম্বন্ধে তুলে ধরতে হয়। এই সত্যগুলো যদি সামনে আসে তাহলে তো ইজ্জত থাকে না বিএনপির। এই সত্যগুলো নিয়ে যদি আলোচনা হয় তাহলে ওনাদের ক্ষতি হয়ে যাবে না, প্রতিমন্ত্রী সাহেবের ক্ষতি হয়ে যাবে না, যার জন্য এটা নিয়ে আলোচনা নাই। কিন্তু একবার চিন্তা করেন তো, ইলিয়াস হোসেনের এই 1 ঘন্টার প্রতিবেদনটা যদি জামাতের ইসলামের কাউকে নিয়ে হয়তো, কোন একজন এমপিকে নিয়ে হয়তো, তাহলে কি ঘটনা ঘটতো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এবার প্রফেসর ইউনূসের কঠিন খেলা শুরু হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, আর হ্যাঁ, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা। একটু ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং শুনতে হবে, তাহলেই অনেক কিছু আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কথা বলে আমরা সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। 5 বছর পর যখন নির্বাচন আসে তখনই প্রয়োজন হয়, হ্যাঁ তখনই প্রয়োজন হয়। নেতারা কি দেখে জানেন? জনগণের চেহারায়। ধরেন কোন একটা নেতা একজন পাবলিকের দিকে তাকাইলো, সে কি দেখতে পায় জানেন? ওই পাবলিকের মুখের উপরে, ওই আম পাবলিকের চেহারার মধ্যে সে দেখতে পায় তার নিজের প্রতীক। কেউ দেখতে পায় ভাই নৌকা, কেউ দেখতে পায় ধানের শীষ, কেউ দেখতে পায় দাড়িপাল্লা। আবার এই যে নতুন এনসিপি, তারা মানুষের চেহারার উপরে দেখতে পায় শাপলাকলি দেখতে পায়। নেতারা কিন্তু মানুষের চেহারার উপরে তাদের নিজেদের প্রতীক দেখতে পায়। একটা টাইমে যখন আমি সিনেমা বানাইতাম, হলে যাইতাম, নিজের ছবি যখন চলতেছে, ধরেন সিনেপ্লেক্সের মধ্যে তো ভাই 3টা 4টা 5টা হল থাকে, কিন্তু আমি যখন হাঁটাহাঁটি করতাম সবাইকে মনে হতো যে আমার ছবির দর্শক। আসলে কিন্তু আমার ছবির না, অন্য ছবি হয়তো দেখতে আসছে, কিন্তু আমার মনে হইতো আমার দর্শক। ওই চেহারার উপরে না আমি দর্শক দেখতাম। ঠিক তেমনি নেতারা ভাই তাদের দলীয় প্রতীক দেখতে পায় আম পাবলিকের চেহারার উপর। আম পাবলিকের মূল্যটা 5 বছর পর আসে, কিন্তু আমাদের সংসদ ভবনের ভিতরে একটা নির্বাচন হয়ে গেল 35 বছর পরে ওনারা ভোট দেওয়ার সুযোগ পাইছে। আমি আপনি কিন্তু 5 বছর পর পাই। আর এই যে সংসদ ভবনে যারা আছে, যাদেরকে আমরা নির্বাচন করে পাঠাইছি, ওনারাই কিন্তু নির্বাচন করে কে রাষ্ট্রপতি হবে। টান উত্তেজনার ভিতর দিয়া একটা নির্বাচন হইলো। 35 বছর পর ওনারা এই সুযোগ পাইলো। আমাদের মির্জা ফখরুল সাহেব রাষ্ট্রপতি হয়ে গেছে। সেলুট স্যার আপনাকে। হ্যাঁ, অনেক দিন যাবত এই দলের সাথে জড়িত আছেন, এবং এই যে গত 16-17 বছর রাস্তায় ছিল, জেলে ছিল, এই 16-17 বছর আমরা ওনাকে দেখছি ভাই। হ্যাঁ ভাই, রাস্তায় ছিল, জেলে ছিল, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, ঠিক জায়গা মতোই দেওয়া হয়েছে ওনাকে। কিন্তু নির্বাচনের কি দরকার ছিল? আপনারা যে নির্বাচনটা করলেন এবং নির্বাচন করে বললেন এই দেশের গণতন্ত্রের মুক্তি হইল, গণতন্ত্র নাকি মুক্ত হইল, এই প্রথম বাংলাদেশে বহুদিন পর 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হইল। এবং এটা সরাসরি অনেক মিডিয়াতে দেখা, এবং বিটিভিতেও দেখানো হচ্ছে, বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে। কারণ বাংলাদেশের গণতন্ত্রের জন্ম হইতাছে 35 বছর পর। যে নির্বাচনে কি হবে না হবে আমরা জানি। ওইটা কেমন নির্বাচন? যে নির্বাচনের খবর আগেই মানুষ জানে, কত ভোটে পাশ করবে সেটাও মানুষ জানতো। 255 ভোটে পাশ করবে, যে এটা কিন্তু সবাই জানতো। এবং 88টা ভোট পাবে আমাদের কর্নেল ওলি সাহেব, বীর বিক্রম কর্নেল ওলি সাহেব 88টা ভোট পাবে। দুইটা একটা এদিক সেদিক চলে গেছে, কারণ কি জানেন? 6টা ভোট দেয় নাই। এর মধ্যে শোনা যাচ্ছে রুবিন ফারহানাও ভোট দেয় নাই। এই যে 6 জন ভোট দেয় নাই, এর মধ্যে আমাদের আব্বাস সাহেব তো বিদেশে চিকিৎসাধীন আছে, কি অবস্থা আছে জানি না। দোয়া রইল ওনার জন্য। আরো 2-4 জন যারা আছে, কেউ অসুস্থ, কেউ বিদেশে চিকিৎসা নিতেছে, দেশে তো
ওনারা চিকিৎসা নেয় না। শোনা যাচ্ছে রুমিন ফারহানা ভোট দেয় নাই। রুমিন ফারহানা কেন ভোট দেয় নাই নিশ্চয় আমরা বুঝতে পারি কেন উনি ভোট দিতে যাবে। উনি যদি ভাই জামাত ইসলামের দিকে ভোট যায় একটা ট্যাগ লেগে যাবে। আবার উনি যদি বিএনপি কে ভোট দিতে যায়, কারণ বিএনপির সাথে তো ওনার সম্পর্ক নাই, বিএনপি তো ওনাকে নমিনেশন দেয় নাই, সম্মানও জানায় নাই, বিএনপি কে কেন ভোট দিবে? কারণ এই ভোটটা তো ওপেন, একেবারে ছেলে খেলার মতো, কে কাকে ভোট দিতেছেন সবই দেখা যাচ্ছে, আয়নার মতো পরিষ্কার। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আপনার যদি ইচ্ছা হয় যে আমি ইনাকে ভোট দিব, মনে করেন এ কে ভোট দিব, দিতে পারবেন না। কারণ আপনাকে বি কে ভোট দিতে হবে, এ কে ভোট দিতে পারবেন না, কারণ আপনি বির সঙ্গেই যাইতে হবে। বি কে ভোট না দিলে আপনার সদস্য পদ থাকবে না। কেমন নির্বাচন? এই নির্বাচনটাই তো করছে শেখ হাসিনা। হ্যাঁ, শেখ হাসিনা এভাবেই তো নির্বাচন করতো। এটাই তো ৭২ সংবিধানে লেখা আছে। এই যে অনেকে বলাবলি করে না ৭০ অনুচ্ছেদ কেন এখনো বাতিল করা হইলো না, কেন এটাকে বহাল রাখা হইলো, তার মানে কি বলতে চায় জানেন? শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করতো, যেভাবে এই সংসদে নির্বাচন করতো, ওই একই কাজ আপনারা করতেছেন। কোন রকম বিন্দু মাত্র সংস্কার হয় নাই। আরে বাদ দেন গণভোট, ওনারা যে ৭১টা দফা দিছিল, একটা দফা কি ছিল, কি এজেন্ডা ছিল ওনাদের নির্বাচনের? ওইখানেই তো সংস্কারের কথা ছিল, ওইখানেই তো গণতন্ত্রের কথা ছিল। ওইটা যদি মানতে যান, ওই এক দফাটা যদি মানতে চান, আজকে এভাবে নির্বাচন হয় না। এটা হইতেই পারে না। এটা একটা ছেলে খেলা হয়ে গেছে। যে নির্বাচনের ফলাফল আমরা আগে থেকে জানি সেটা কেমন নির্বাচন, সেখানে কিসের গণতন্ত্র? দেখেন ভাই ব্রাদার, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে জামাতে ইসলাম বা 11 দল কেন ভোটটা দিল, কেন ওনারা নির্বাচন করতে গেল? দেখেন, ওনারা যদি নির্বাচন না করতো আজকে কি করতে হইতো? ওনাদেরকে এই নির্বাচন থেকে দূরে থাকতে হইতো। সেটা কি দেখতে ভালো লাগতো? নিশ্চয়ই ভালো লাগতো না। জনগণ কি বলতো যে ভাই আপনারা নিজেরাও দিলেন না কোনো প্রতিদ্বন্দ্বী, আবার ভোটটাও দিলেন না। এটাই কি আপনারা চান? দেশের মধ্যে আপনারা একটা ভেজাল করতে চাচ্ছেন, নিজেরাও কোনো প্রতিদ্বন্দ্বী দেন নাই, ওনাদেরকেও ভোট দেন নাই। তার মানে হইলো না। যার জন্য বীর বিক্রম কর্নেল ওলি সাহেবকে দিছে। কার সঙ্গে দিছে? মির্জা ফখরুল সাহেবের সঙ্গে দিছে। আর মির্জা ফখরুল সাহেবের বাবার পরিচয়টা যখন আসে, তখন বিরাট বড় একটা প্রশ্ন আসে না? ও তাহলে কেন আপনারা ওইখানে ভোট দিলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে কেন ভোট দিলেন না? এই প্রশ্নটা তো আসতেই পারে যারা স্বাধীনতার বিপক্ষের কথা বলে আর স্বাধীনতার পক্ষের কথা বলে। বীর বিক্রম কর্নেল ওলি সাহেব তো পুরাটাই স্বাধীনতার পক্ষের মানুষ, তাহলে স্বাধীনতার পক্ষের মানুষকে কেন ভোটটা দিলেন না, স্বাধীনতার বিপক্ষের মানুষকে কেন ভোটটা দিলেন? এরকম একটা প্রশ্ন কিন্তু রাইখা দিল এই সংসদ ভবনে। এটা কিন্তু রেকর্ড হয়ে থাকলো। দেখেন না, ভোট দিয়ে বাইরে হয়ে যায় কি বলতেছে নাহিদ ইসলাম, যেটা ফ্যাসিবাদ স্টাইলের নির্বাচন হয়েছে, এই নির্বাচন মাইনা নেওয়া যায় না। শেখ হাসিনা এই একইভাবে নির্বাচন করতো, ৭২ সংবিধানই তো এই দেশ চলতেছে, এইসব কথা বলতেছে। এই রাষ্ট্রপতির পদটা কিন্তু ওই আগেরই মতো, কিন্তু কোনো কিছু তেমন করার নাই। কি করার আছে? ওইটার ভিতরে ভাই রাষ্ট্রপতি যেখানে থাকে ওইখানে 3টা মাজার আছে, একটা মসজিদ আছে। এই মাজারগুলা দেখে শুনে রাখা এবং এই মসজিদে আল্লাহর কাছে কান্নাকাটি করা, আর অসুস্থ হইলে সঙ্গে সঙ্গে বিদেশ চলে যাওয়া। এই রাষ্ট্রপতির পদে যারাই আসছে তারাই শুধু খালি চিকিৎসা করতে বাইরে যাইতো। এই যে যিনি চলে গেলেন শাহাবুদ্দিন ছুপ্পু সাহেব, উনিও কিন্তু বলছিল আমি অসুস্থ, যার জন্য ইস্তেফা দিচ্ছি। কিন্তু অসুস্থ মানুষটা চিকিৎসা করার জন্য বিদেশ যাওয়ার কথা, যেতে পারছে? যেতে পারে নাই, যেতে হয়তো পারবেও না। কারণ কি জানেন? ওনার বিরুদ্ধে ওনার সম্পত্তি নিয়ে দুদকে মামলা হয়ে গেছে। ওনার অবৈধ যত সম্পত্তি এখন আইনের আওতায় চলে গেছে। উনি এখন আইনের আওতায় আছে, ধরে নেন নজরবন্দি আছে। বিদেশে আর চিকিৎসা করতে যাইতে পারবে না। যদি যায় বুঝে নিবেন চইলা গেল, হ্যাঁ চইলা গেল, আর পাখি আসবে না, এটা বুঝে নিতে হবে। দেখেন, আমরা সবাই জানি সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় তার নিজের গতিতেই বইতে থাকে। 6 মাস কিন্তু চইলা গেল। এই 6 মাসে ওনাদের কি অর্জন সেটা নিয়ে অনেক টকশো চলতেছে বিভিন্ন চ্যানেলে। ওনাদের এই অর্জন নিয়ে বিভিন্ন রকম চ্যানেলে বিভিন্ন রকম টকশো হইতেছে। টকশোর সাবজেক্ট কি? এক হয় এই দেশে কি কি উন্নতি হইলো, বিএনপি সরকারের কি কি উন্নতি হয়েছে, আর নয়তো ওই শেখ হাসিনা আসবে কি আসবে না, আওয়ামী লীগের কি হবে, আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারবে কিনা, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে দেখতে পাবো কিনা, এইসব নিয়ে টকশো চলতেছে। কিন্তু টকশোতে কি হবার কথা ছিল? দেখেন, বিরাট একটা প্রতিবেদন আমরা দেখতে পাইলাম আমাদের ইলিয়াস হোসেনের, উনি বিদেশ থেকে এই প্রতিবেদনটা করছে। এই প্রতিবেদন প্রায় 1 ঘন্টা ছিল। এই প্রতিবেদনের মধ্যে কিন্তু অনেক সাক্ষী প্রমাণ আছে। একজন প্রতিমন্ত্রীকে নিয়ে বহু রকম সাক্ষী প্রমাণ দেওয়া আছে। এখানে এআই কোনো কাজ নাই। যারা সাক্ষী প্রমাণ দিছে তারা কিন্তু এই প্রতিমন্ত্রী সাহেবেরই দেশের বাড়ির মানুষ, উনারই আশেপাশের মানুষ। এই প্রতিমন্ত্রীর আত্মীয় স্বজন সবাই এখন বর্তমানে কোটিপতি। যে পাঙ্গাস মাছ বেচত সে পাঙ্গাসের খামার করে ফেলছে, যে চা বানাইতো সে এখন বিরাট বড় বিল্ডিং এর মালিক। কেউ গরিব নাই। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যে বিএনপি ওনাকে যে ক্ষমতায় বসাইছে, যে ক্ষমতা দিছে, ওই ক্ষমতা ব্যবহার করে ওনার নিজের এলাকায় বিএনপিকে দাবায় রাখছে। ওইখানে কিন্তু ওনার দল এবং এই যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, মাদক ব্যবসা চলতেছে, বহু রকম ক্রাইমের সাথে জড়ায় গেছে, এই প্রতিবেদনে বলা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, এই প্রতিবেদন সত্য না মিথ্যা, এইটা নিয়ে কিন্তু একটা টকশোতে কোনো আলোচনা হয় নাই। কেউ কিন্তু এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করতেছে না, কারণ এটা বিএনপির প্রতিমন্ত্রী। আলোচনা করতে গেলে তো বিএনপির প্রতিমন্ত্রীকে নিয়ে আলোচনা করতে হয়, ওনার সম্বন্ধে তুলে ধরতে হয়। এই সত্যগুলো যদি সামনে আসে তাহলে তো ইজ্জত থাকে না বিএনপির। এই সত্যগুলো নিয়ে যদি আলোচনা হয় তাহলে ওনাদের ক্ষতি হয়ে যাবে না, প্রতিমন্ত্রী সাহেবের ক্ষতি হয়ে যাবে না, যার জন্য এটা নিয়ে আলোচনা নাই। কিন্তু একবার চিন্তা করেন তো, ইলিয়াস হোসেনের এই 1 ঘন্টার প্রতিবেদনটা যদি
জামাতের ইসলামের কাউকে নিয়ে হয়তো কোন একজন এমপিকে নিয়ে হয়তো, তাইলে কি ঘটনা ঘটতো? আজকে এই সোশ্যাল মিডিয়াতে টক শোতে দেখতেন ঝড় বয়ে যেত ভাই, প্রত্যেকটা চ্যানেলে এটা নিয়েই আলাপ করতো, অন্য কোনো আলোচনা থাকতো না, প্রত্যেকটা পত্রিকার হেডলাইন হয়ে যেত এই জামাত ইসলাম। কারণ এই প্রতিবেদনে মুখোশটাই না ছিঁড়ে ফেলছে বিখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। ব্রাদার, সাংবাদিক যে কেউ হইতে পারে ভাই, কোনো ব্যাপার না, কিন্তু একজন ইলিয়াস হোসেন হওয়া কঠিন। বুকে সাহস লাগে, লোভ লালসা সংবরণ করলেই কিন্তু একজন ইলিয়াস হোসেন হইতে পারে। ইলিয়াস হোসেনের এই প্রতিবেদন যদি মিথ্যা হয়, সেটা মিথ্যা প্রমাণ করেন। যে লোকগুলা ইন্টারভিউ দিছে তারা তো ভাই বাংলাদেশই আছে, বিদেশ চলে যায় নাই, ওনাদের সঙ্গে আলাপ করেন। হ্যাঁ, সাংবাদিক পাঠায় দেন বিভিন্ন চ্যানেল থেকে যে ভাই আমাদের প্রতিমন্ত্রীকে নিয়ে আপনারা এইসব কথা কেন বললেন, যান না, কিন্তু কেউ যাবে না। কারণ এটা বিএনপির প্রতিমন্ত্রী, জামাতের প্রতিমন্ত্রী হইলে ঝাঁপায়া পড়তো। যেভাবে এখন ঝাঁপায়া পড়ছে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী, উনি প্রবাসী কাজ কাম সব বন্ধ কইরা উনার একটাই কাজ, এখন একটাই কাজ, কিভাবে জামাত ইসলাম এবং শিবিরকে নিষিদ্ধ করা যায়। উনি ওপেন বলতেছে আওয়ামী লীগ এদেরকে নিষিদ্ধ করে গেছিল, এখন আমরা সবাই এক হইয়া তাদেরকে নিষিদ্ধ করতে হবে। শুধু শেখ হাসিনার সাথে একটু সুর মিলায় বললেই হতো, সবাইকে জাহাজে ভৈরা ভৈরা পাকিস্তানে পাঠায় দেবো। শেখ হাসিনা বলছে না সবাইকে জাহাজে ভৈরা ভৈরা পাকিস্তান পাঠায় দিবে। মার ওই কথাটা যদি সন্তান বইলা দিত, 16 কলা পূর্ণ হয়ে যেত। দেখেন, আমাদের টাকা পয়সা দিয়েই কিন্তু এই প্রতিমন্ত্রীদের বেতন চলে। ওই যে আরেকজনকে রাখছে রাশেদ খান, তারও কিন্তু বেতন চলে আমাদের টাকা, সরকারি টাকা মানে আমাদের টাকা। কিন্তু আমাদের টাকা বেতন নিয়ে ওনারা কি করতেছে? ওনারা কি দেশের কোনো কাজ করতেছে? আবার দেখেন, এই যে চ্যানেলে যায় ইন্টারভিউ দেয় না, ওইখান থেকেও খাম পায় ভাই, কনভেন্স পায়, টাকা পায়, ওইখান থেকেও টাকা কামাইতেছে, আমাদের টাকাও নিতেছে। কিন্তু কি কাজ করতেছে? শুধু বিভেদ তৈরি করতেছে। শেখ হাসিনা যে কথাগুলো বলতো, ওই একই কথাগুলো তো ভিপি নুর সাহেব আপনি বলতেছেন। জনগণের ভোট নিয়ে কিন্তু ওনারা বিরোধী দল হয়েছে ওই সংসদে, আপনি বলতেছেন এই জামাতকে নিষিদ্ধ করতে হবে, ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে হবে। ওই একই কথা কিন্তু বইলা দিল্লিতে চলে গেছে, নিষিদ্ধ করার 3 দিন পরই তো চলে গেছে। ওই একই কথা কিন্তু বইলা এখন দিল্লিতে আছে, নিষিদ্ধ করার 3-4 দিন পরই কিন্তু চলে যাইতে হয়েছে। ওই কথাগুলো মুখে আইনেন না, খেবায়েন না ভাই। হয়েছে কি জানেন ভাই, ইলিয়াস হোসেন সাহেব যেহেতু কথা বলছে, উনার ধারণা, এই প্রতিমন্ত্রী সাহেবের ধারণা, এটা জামাত শিবির করাইছে ইলিয়াস হোসেনকে দিয়া। আর ইলিয়াস হোসেনকে দিয়া কিছু করানো যায়? ওনারে কিনা যায়? নিশ্চয়ই না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এবার প্রফেসর ইউনূসের কঠিন খেলা শুরু হবে। দর্শক, এখানে রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল প্রফেসর ইউনূসের। হ্যাঁ, ইট ওয়াজ এগ্রিমেন্ট বিটুইন বিএনপি অ্যান্ড প্রফেসর ইউনূস। এই এগ্রিমেন্টের কথা কেউ স্বীকার করুক আর না করুক, ডেফিনেটলি এমনকি কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, এটা নিয়ে যখন গুঞ্জন, তখন সমস্ত মিডিয়ার সব রিপোর্টে প্রফেসর ইউনূসের কথা আসছিল। কিন্তু তারেক রহমান প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানাননি, এবং প্রফেসর ইউনূসের সাথে আরো যেসব এগ্রিমেন্ট ছিল কোনোটাই তিনি মানেননি। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায়ের আলোকে উচ্চকক্ষ, এরকম অনেক কিছু ছিল। উচ্চকক্ষ তো বিএনপির 31 দফা থেকে শুরু করে আরো যত দফা আছে সব জায়গায় আছে, কিন্তু বিএনপি সেটা মানছে না। এখন প্রফেসর ইউনূস এত কাঁচা খেলোয়াড় না যে তার সাথে 2 নম্বরই করছে বিএনপি, আর তিনি বসে বসে আঙ্গুল চুষবেন না। অবশ্যই তার খেলা আপনারা দেখবেন। বিশেষ করে প্রফেসর ইউনূসের লাইনটা হবে জর্জ শারোস, মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমাদের সাথে নিয়ে বাংলাদেশে একটা 111 ঘটানোর একটা চেষ্টা তিনি করবেন ডেফিনেটলি। এতে প্রয়োজনে নরেন্দ্র মোদী কিংবা শেখ হাসিনার সাথে হাত মিলাবেন, সেই খেলা শুরু হয়ে যাবে। এখন 111 ঘটানোর একটা গ্রাউন্ড লাগে, একটা অস্থিরতা লাগে, সরকারের বিরুদ্ধে একটা জনমত লাগে। যেমন বিএনপির বিরুদ্ধে যে 111 ঘটেছিল 2007 সালে, তখন বিএনপি একটা ভুয়া নির্বাচন আয়োজন করতে যাচ্ছিল, ভুয়া ভোটার তালিকা তৈরি করেছিল, নিজেদের পছন্দের ব্যক্তিকে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা বানিয়েছিল, নিজেদের পছন্দের নির্বাচন কমিশন, মানে একদম পুরোপুরি আওয়ামী লীগের চাইতে জঘন্য নির্বাচন করতে যাচ্ছিল বিএনপি। যার ফলে দেশে আওয়ামী লীগের নেতৃত্বে জনগণের একটা আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনে দেশ অস্থির হয়ে পড়েছিল। এরপরে সেনাবাহিনী হস্তক্ষেপ করে জেনারেল মঈনুল আহমেদ, ইয়াজউদ্দিন আহমেদকে চাপ দিয়ে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী ফখরুদ্দিনকে প্রধান উপদেষ্টা করে একটা সরকার গঠন করে। দ্যাট ওয়াজ কল্ড 111 গভর্নমেন্ট। তো এখন ওরকম অস্থিরতা কি লাগবে? এখন তো আর কোনো নির্বাচন হতে যাচ্ছে না, দেশে কোনো আন্দোলন নেই। প্রফেসর ইউনূসের যে 111 খেলা, এটা মূলত এটা খেলা খেললেই যে সফল হবেন, নট নেসেসারি, সফল হতে পারেন, সম্ভাবনা রয়েছে। এটা হবে মূলত বিদ্যুৎ এবং গ্যাস সংকটকে কেন্দ্র করে। দেশে যে বিদ্যুৎ এবং গ্যাস সংকট, এটা বিএনপি সরকার সমাধান করতে পারছে না, এবং তারা সমাধানের কোনো আশ্বাসও দিতে পারছে না। তারা বলছে যে কমপক্ষে 2 বছর লাগবে। তো এই পরিস্থিতিতে দর্শক, এই সংকটে জনগণ এক পর্যায়ে অধিষ্ঠ হয়ে যাবে, ক্ষুব্ধ হয়ে যাবে, জনগণ রাজপথে নামবে। জামাত বিএনপিকে বাঁচাতে চাইলেও তখন বাঁচানো কঠিন হয়ে যাবে। তখন খেলবে প্রফেসর ইউনূস। তখন হিসাবটা এরকম আসবে যে না, এই রাজনৈতিক দল এইসব এরা পারে না, রাষ্ট্রের ব্যাপক সংস্কার দরকার, দুর্নীতি, অব্যবস্থাপনা, লুটপাট, এই জন্য সেনা সমর্থিত একটা সরকার লাগবে, যে সরকার প্রধান হবে প্রফেসর ইউনূস। এই খেলা প্রফেসর ইউনূস শুরু করে দিবেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এবং আই রিপিট, এই খেলায় ভারত প্রফেসর ইউনূসের পক্ষে থাকবে, প্রফেসর ইউনূস ভারতের সহায়তা নেবে, যুক্তরাষ্ট্র ভারত প্রয়োজনে একসাথে খেলবে। হ্যাঁ, ইট উইল হ্যাপেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এখন এই প্রফেসর ইউনূসকে চাইলে বিএনপি তাকে কাজে লাগাতে পারতো, তাদের রাষ্ট্রপতি বানিয়ে একটা নতুন অভিযাত্রা হতো বাংলাদেশে, বাট সেটা বানায়নি। আর প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু সমস্যা হচ্ছে চুক্তি কেন করেছিলেন? প্রফেসর ইউনূস বিএনপিকে ক্ষমতা এনে দিছে, তারেক রহমানকে বাংলাদেশে এনেছে, যেটা হওয়ার কথা ছিল না এই চুক্তির বিনিময়ে। এখন সেই চুক্তি মানবেন না, এটা কি হয়? তো দর্শক, এমনকি বিএনপি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে চায়, জামাতকে একটা সার্টেন লেভেল পর্যন্ত আটকে রাখতে চায়, এর চেয়ে বেশি সিট দিতে চায় না, ওটাও প্রফেসর ইউনূস নিশ্চিত করে দিয়ে গেছেন বিএনপিকে। তারপরে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানাবেন না। এখন প্রফেসর ইউনূস
এই নতুন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে। কিন্তু এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বুকে পাথর চাপা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন প্রফেসর ইউনূস। এই অভিনন্দনের নেপথ্যে প্রফেসর ইউনূসের গভীর খেলা রয়েছে এবং সামনে আপনারা দেখতে পাবেন। উই আর ওয়েটিং, বাট আমরা চাই না যে সফল হোক। আমরা চাই বাংলাদেশের স্থিতিশীলতার জন্য বিএনপি 5 বছর ক্ষমতায় থাকুক, ইউনূস মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভালোভাবে দায়িত্ব পালন করুক, এটাই হওয়া উচিত। এর বাইরে কিছু হলে আওয়ামী লীগ ডেফিনেটলি আসবে এবং জামাত, বিএনপি, এনসিপি সবার কপালে বিপদ আছে। যার ফলে জাতির বৃহত্তর স্বার্থ বিবেচনায়, বৃহত্তর স্থিতিশীলতা বিবেচনায় বিএনপি যাই করুক না কেন, ভুল ত্রুটি করলেও এই ভুল ত্রুটি বিএনপিকে আমরা সংশোধন করতে চাই, কিন্তু বিএনপি সরকার পতন চাই না। পতন হলে সবাইকে বিপদে পড়তে হবে। দর্শক, নতুন রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রফেসর ইউনূস যে অভিনন্দন জানিয়েছেন, সেই অভিনন্দনটা আমরা বিশ্লেষণ করব। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা 5 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা তাকে এদেশের জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে। এগুলো পামপুরা। অতি ভালো ভালো না, অতি প্রশংসার নেপথ্যে কোনো দুর্বিসন্ধি থাকে। যে কায়দায় এখন 2-3 লাইনে অভিনন্দন জানানো যেত যে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন, তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রফেসর ইউনূসও পাম দিচ্ছেন, ওদিকে জামাতের আমিরও পাম দিয়ে একদম বাসিয়ে দিচ্ছেন, জামাত তো তাকে চুমু দেয়। তো দর্শক, জামাতেরটা এটা ভিন্ন, কারণ জামাত চায় বিএনপি সরকার সফল হোক। জামাত বিএনপি এখন একই লাইনে আছে, একই লাইনে না থেকে তাদের উপায় নেই, যে টুকটাক মারামারি যা দেখেন এটা কিছু না। কিন্তু প্রফেসর ইউনূসের যে এই অতি প্রশংসা, এর পিছনে দুর্বিসন্ধি আছে বলে আমি মনে করি। এই যে কথাগুলো, এগুলো বুকে পাথর চাপা দিয়ে একটা বিশেষ উদ্দেশ্যে বলছেন। তিনি আরো বলেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে তার এই নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরো সমুন্নত করবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরো সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে, এই প্রত্যাশা রাখি। তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সফলতা কামনা করি। এখন মির্জা ফখরুলকে প্রফেসর ইউনূস যে পাম দিলেন, এরপর যদি 111 ঘটে এবং সেই সরকারের প্রধান প্রফেসর ইউনূস হয়, তখন ভাই আপনারা বলতে পারবেন না যে না না প্রফেসর ইউনূস ষড়যন্ত্র করে হয়েছে। না, ষড়যন্ত্র যে না, তার প্রমাণ হচ্ছে যে এই যে মির্জা ফখরুলকে কি অভিনন্দনটা জানিয়েছে। বিএনপি সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র প্রফেসর ইউনূস করতে পারে না, এটা বলার জন্য এই দলিল রেখে দিলেন। তাহলে কি বলবেন? বলবেন যে না, এখানে তো প্রফেসর ইউনূস তো রাজি হননি, তিনি সে 8 আগস্ট রাজি হননি তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হতে। এরপরে যে সম্ভাব্য 111 সরকার, সেখানেও তিনি রাজি না। তাকে হাতে পায়ে ধরে এনেছে, ওই সময় এনেছিল ছাত্ররা, এবার এনেছে সেনাবাহিনী। আর সেনাবাহিনী কোন লাইনে কাজ করে এটার একটু ধারণা দিই। যুক্তরাষ্ট্র যা চায়, এর বাইরে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে সেনাবাহিনী কখনো যেতে পারেনি। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।